নমস্কার সকলকে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আবার একবার কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্ট দলকে নিয়ে। যে দলটা এই বছর আইএসএল এর জন্য বেশ অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছে। তবে এই বছর আইএসএল এ কোচ সের্জিও লোবেরার আন্ডারে এই মোহনবাগান দলের সব থেকে শক্তিশালী প্রথম একাদশ কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে মেনলি আলোচনা করবো এই ভিডিওতে। এবং সেই সঙ্গে এই বছর সের্জিও লোবেরা মোহনবাগান দলকে একটু অন্যরকম ভাবে প্র্যাকটিস করাচ্ছে। অন্যরকম ভাবে বলতে কি, মানে মাঠ আমরা যেমন আয়তক্ষেত্র বা আয়তাকার দেখি, মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ড মাঝে মধ্যে কিন্তু সেখান থেকে ত্রিভুজ আকৃতি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এই ত্রিকোণ প্র্যাকটিস, এই বিষয়টাও এই ভিডিওতে আলোচনা করব। ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। তো প্রথমে যদি মোহনবাগান দলের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি, আর আমি যে প্লেইং ইলেভেনটা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ কোচ সের্জিও লোবেরা এই বছর যেভাবে প্র্যাকটিস করাচ্ছে দলকে, যেভাবে প্র্যাকটিস ম্যাচগুলো খেলাচ্ছে, সেই সবের উপর ভিত্তি করে। হয়তো আমার সঙ্গে কোচের এই প্লেইং ইলেভেনটা নাও মিলতে পারে, আমি তো আর কোচ নয়, আমি তো কন্টেন্ট ক্রিয়েটার। আর যিনি কোচ তিনি অনেক অনেক বেশি ফুটবলটা বোঝেন আমার থেকে। তো তিনি তার মতো করে অবশ্যই প্লেইং ইলেভেন বানাবেন, তবে আমি আমার মতো করে প্লেইং ইলেভেনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা তোমাদের যদি পছন্দ হয় বা তোমাদের যেটা প্লেইং ইলেভেন হিসেবে মতামত, তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো সেক্ষেত্রে প্লেইং ইলেভেনটা নিয়ে যদি কথা বলি, তো গোলকিপার পজিশনে কোনো পরিবর্তন হবে না, সেটা অবশ্যই বিশাল কাইতি থাকবে। এবার যে চারজন ডিফেন্স থাকবে, আর এই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সের্জিও লোবেরাও হয়তো দলকে 4-2-3-1 এই ফরমেশনেই খেলাবে, কারণ বেশিরভাগ সময় সের্জিও লোবেরাকে দেখা গেছে এই ফরমেশনেই দলকে নিয়ে যেতে। কারণ এর আগেও তো সের্জিও লোবেরা ভারতীয় ফুটবল সার্কিটে কোচিং করিয়েছে। এফসি গোয়া বলো বা মুম্বাই সিটি এফসি বলো বা ওড়িশা এফসি বলো, যেখানে হোক সেখানে কিন্তু কোচিং করিয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এই 4-2-3-1 ফরমেশনটাই তিনি প্রেফার বেশি করেছেন। তো এই 4-2-3-1-এ গেলে যে চারজন ডিফেন্স থাকবে, সেখানে তিনি একজন বিদেশি ডিফেন্ডার নিয়ে যাবে, সেটা অবশ্যই হতে চলেছে অ্যালবাত্রো রড্রিগেজ। আর এই অ্যালবাত্রো রড্রিগেজ হলো মোর্তাডা ফলের আপগ্রেড ভার্সন। মানে যে খেলাটা মোর্তাদা ফলের থেকে পেত এই সের্জিও লোবেরা, সেইটা কিন্তু অ্যালবাত্রো রড্রিগেজের থেকে পাবে। তারপর বাকি যে তিনজন ডিফেন্স থাকবে, সেই দিক থেকে রাইট ব্যাক পজিশনে খেলবে অভিষেক টেকচাম সিং। আমি এইটা আমার ফুটবল সেন্স থেকে বলছি, কারণ যে প্র্যাকটিস ম্যাচগুলো খেলাচ্ছে সের্জিও লোবেরা, সেই প্র্যাকটিস ম্যাচে দেখা গেছে টেকচাম অভিষেক সিংকে রাইট ব্যাক পজিশনে শুরু করাতে, এবং লেফট ব্যাক পজিশনে সুভাশিস বোসই থাকছে, সেই জায়গায় কোনো পরিবর্তন করছে না। আর অ্যালবাত্রো রড্রিগেজের পাশে থাকছে মেহতাব সিং। সেক্ষেত্রে একজন মাত্র বিদেশি ডিফেন্ডার থাকছে। সেক্ষেত্রে একটা সুবিধা কি, আপফ্রন্টে কিন্তু আরেকজন বিদেশি প্লেয়ারকে পাবে মোহনবাগান দল। অ্যাটাকিংয়ের দিকটা আরো ভালো হবে মোহনবাগান দলের, এটা কিন্তু একটা সুবিধা থাকছে। আর এই আশিস রায় একটা প্লেয়ার যে অপশন থাকছে, আশিস রায়কে কিন্তু ব্যবহার করা যেতে পারে অভিষেক টেকচামের সাবস্টিটিউট হিসাবে। মানে হয়তো 60-70-75 মিনিটের পর অভিষেক টেকচামের কোনো সমস্যা হলো বা কোনো কার্ড সমস্যায় পড়লো, সেক্ষেত্রে আশিস রায়কে ব্যবহার করা যেতে পারে। এইরকমই একটা হয়তো ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছেন কোচ সের্জিও লোবেরা। তারপর যে দুজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে, সেই জায়গাতে কিন্তু একজন আপুইয়া অবশ্যই থাকবে, আর একজন কে থাকবে এইটা নিয়ে একটা ছোট্ট কনফিউশন আছে। তবে আমার যতদূর মনে হয় স্টার্ট করবে অনিরুদ্ধ থাপা, মানে আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা। যেহেতু এই মুহূর্তে মোহনবাগান দলের কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার নেই, সেই কারণে এই দুজনকে দিয়ে স্টার্ট করাতে হবে। আর যদি থাকতো কোনো বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার, সেক্ষেত্রে হয়তো আপুইয়ার পাশে সেই বিদেশি ডিফেন্ডারই বা ডিফেন্সিভ মিডফিল্ডারই প্রথম ইলেভেনে শুরু করতো। তো এইটা গেল ডিফেন্সিভ মিডফিল্ডার লাইন। তারপর আপফ্রন্টে যে তিনজন মিডফিল্ডার থাকবে বা ক্রিয়েটিভিটি দেখাবে যে প্লেয়ার, তাদের মধ্যে মাঝখানে থাকবে দিমিত্রি পেত্রাতোস, বাঁ দিকে থাকে রবসন রবিনো, এবং ডান দিকে থাকবে লিস্টন কোলাসো। এইরকমই একটা প্লেইং ইলেভেন হতে চলেছে। এবার লিস্টন কোলাসো তো মেনলি লেফট উইং এর প্লেয়ার, তাকে কেন রাইট উইং এ খেলানো হবে, মনবীর সিংকে কেন খেলানো হবে না? যে কোটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে মোহনবাগান দল বা যে কোটা প্র্যাকটিস করছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে লেফট উইং এ রবসন রবিনোই স্টার্ট করছে, আর রাইট উইং এ মনবীর সিং আর লিস্টন কোলাসোর মধ্যে পরিবর্তন হচ্ছে। কিছুক্ষণ লিস্টন কোলাসো খেলছে, কিছুক্ষণ আবার মনবীর সিং খেলছে। আর মাঝখানে যে জায়গাটা নাম্বার 10 রোলের জন্য দিমিত্রি পেত্রাতোসকে বললাম, সেই জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে জেসন কামিংসকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে দিমিত্রি পেত্রাতোসকে। তবে স্টার্ট হয়তো জেসন কামিংস নয়, দিমিত্রি পেত্রাতোসই করবে। আর আপ ফ্রন্টে একজন স্ট্রাইকার, সে হলো জেমি ম্যাকলারেন।
আবার এই জেমি ম্যাকলারেনের সাবস্টিটিউট হিসাবে হয়তো থাকবে জেসন কামিংস, মানে দিমিত্রি পেত্রাতোস আবার একটু নিচে থেকে শুরু করছে, আর সেই জায়গায় জেসন কামিংস আপ ফ্রন্টে চলে যাবে। মানে জেসন কামিংস এমন একটা প্লেয়ার, তাকে হয়তো অ্যাজ এ সাবস্টিটিউট ইউজ করবে, তবে বিভিন্ন জায়গায় ইউজ করবে, কখনো নাম্বার 10 রোলে, আবার কখনো স্ট্রাইকার রোলে। এইটা সম্পূর্ণ নির্ভর করবে কোচের উপরে। আর আমি আবারও বলছি, এখনো বলছি, আমি যে প্লেইং ইলেভেনটা বানালাম বা তোমাদের বললাম, সেটা কিন্তু সম্পূর্ণ কোচের প্র্যাকটিস বা প্র্যাকটিস ম্যাচের উপর ভিত্তি করে। আমি এটা মন গড়া আমার ইচ্ছা হলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এমনটা নয়। তো এটা ছিল আমার প্লেইং ইলেভেন আমার মতে। আর এইটা কেমন লাগলো প্লেইং ইলেভেনটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো এবার কথা বলবো এই ত্রিভুজ আকৃতির যে মাঠ করে প্র্যাকটিস করাচ্ছেন কোচ সের্জিও লোবেরা, কেন করাচ্ছেন? ত্রিভুজ কেন হবে? মাঠ তো হয় আয়তাকার। আর এই করানোর কারণটা কি, মানে এরকম প্র্যাকটিস করানোর কারণটা কি? দেখো, এখানে একটাই কারণ, যেটা হলো যে কোনো পজিশন থেকে সের্জিও লোবেরা চাইছে যে বলকে অপোনেন্টের গোলের দিকে রাখতে, সেই জন্য বা সেইটার ওপর বেস করে এইরকম প্র্যাকটিস। ডিফেন্সের লাইন একটু হাই লাইন ডিফেন্স থাকছে, মানে একটু আপ ফ্রন্টে থাকছে, সেখান থেকে ডাইরেক্ট শট আসবে বা ডাইরেক্ট ক্রস আসবে, আর যে কোনো একজন স্ট্রাইকার মিড করবে বা কোনো সরাসরি মানে ডিফেন্সিভ মিডফিল্ড যারা থাকবে, অনিরুদ্ধ থাপা, আপোইয়া, তাদের ওপর দিয়ে বলটা গিয়ে পড়বে এই রবসন রবিনো অথবা এদিকে লিস্টন কোলাসো বা দিমিত্রি পেত্রাতোসের ওপরে, সে পাস বাড়াবে এবং স্ট্রাইকার গোল দেবে। এইরকম একটা পজিশন কিন্তু করতে চাইছে। এবং সেই সঙ্গে আরেকটা জিনিস দেখা গেছে, যেটা হলো বিশাল কাইত, মানে যে গোলকিপার থাকবে, এই গোলকিপারকেও কিন্তু ব্যাক পাস দিতে দেখা গেছে। আর গোলকিপারও কিন্তু প্লেয়ারদের পাস বাড়াচ্ছে। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় গোলকিপারকে ব্যাক পাস দিয়ে দিল বা বিশাল কাইতকে ব্যাক পাস দিয়ে দিল, সেই সময় বিশাল কাইত একটু ফাম্বলিং হয়ে যায়, কাকে পাস দেবো বুঝে পায় না, মিস পাস করে ফেলে। গত বছর কেরালা ম্যাচে, কেরালার বিরুদ্ধে যে খেলাটা ছিল, যদিও সেটা 2-3 গোলে মোহনবাগান দল জিতে গেছিল, লাস্টে অ্যালবাত্রো রড্রিগেজ একটা বুলেটের মতো শট মেরে গোল করে দিয়েছিল, যে ম্যাচটা আমি নিজেই মানে দেখেছিলাম মাঠে বসে। যাই হোক, সেটা আলাদা কথা। সেই ম্যাচে আমরা দেখেছি যে ব্যাক পাস করা হলো, সেইখান থেকে বিশাল কাইত যেই পাস দিল সুভাশিস বোসকে, অপোনেন্ট প্লেয়ার এলো, এসে বলটা স্ন্যাচ করে নিয়ে গোল করে দিয়ে চলে গেল। এই জিনিসগুলো যাতে না হয়, সেই জন্য কিন্তু বিশাল কাইতকেও বল পাস দিচ্ছে, যাতে সেও সঠিক পাস বাড়াতে পারে। এইটার জন্য এটা একটা অভিনব চিন্তাধারা বলা যেতে পারে। তো এবার দেখা যাক কেমন রেজাল্ট করে মোহনবাগান দল। অবশ্যই এই বছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য মোহনবাগান দল অনেকটা বেশি এগিয়ে থাকবে, যার কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি এই ভিডিওতে, যেটা হলো এই বছর মোহনবাগান এমন একটা দল, যে দলে কিন্তু কোনো প্লেয়ারের পরিবর্তন হয়নি বা কোনো প্লেয়ার ছেড়ে চলে যায়নি। অন্যান্য সমস্ত দল থেকে 1 2 4 করে প্লেয়ার ছেড়ে গেছে, কিন্তু মোহনবাগান দল থেকে যায়নি। এবং তার থেকেও বড় কথা, মোহনবাগান দল অনেকদিন ধরে প্র্যাকটিস করছে, প্লেয়ারদের মধ্যে কমিউনিকেশনটাও আশা করি খুব ভালো হয়ে গেছে, এবং কোচের সঙ্গে প্লেয়ারদের বন্ডিংও আশা করি ভালো হয়ে গেছে। আর প্লেয়াররা তো এমনি একে অপরকে চিনতই, 2-1 বছর ধরে তো তারা সবাই একসঙ্গেই খেলছে। তো এবার দেখা যাক রেজাল্ট কি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।